আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সো আমাদেরকে আরেকটা সেশনে আপনাদের সবাইকে আমরা স্বাগত জানাচ্ছি। সো আজকের সেশনে আমরা আলোচনা করব মূলত ফেক নিউজ, যেগুলো মূলত বিভিন্ন মিডিয়া হাউসের মাধ্যমে ছড়ায়, বা মিসরিপ্রেজেন্টেশন অফ নিউজ, এগুলো নিয়ে বিভিন্ন মিডিয়া যে আউটলেটগুলো আছে সেগুলো ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে কীভাবে ফেক নিউজ ছড়াচ্ছে, এই ব্যাপারটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আমরা সরাসরি আমাদের যে ড্যাশবোর্ড আছে সেখানে চলে যাই। সো আজকে আপনাদের সামনে যেই উদাহরণটা আমি রেখেছি, দেখেন, প্রথমে আমরা তিনটা উদাহরণ আপনাদের সামনে এনেছি। একটা হলো যে, দেখেন, প্রথম যদি আমরা দেখি, এটা কিন্তু ইনকেলেভেন নিউজ, ঠিক আছে। দ্বিতীয়টা আরটিভির নিউজ, তৃতীয়টা ইনকেলেভেন নিউজ, ঠিক আছে। সো প্রথম নিউজটা দেখেন, মোবাইলের নেশায় সর্বনাশা, সবজির বদলে শিশুকেই ফ্রিজে ভরল মা। সো খুবই ডেঞ্জারাস একটা এলিগেশন যে মা মোবাইলের নেশায় তার বাচ্চাকে ফ্রিজে রেখে রেখে দিয়েছে, ভুলে সবজি মনে করে, বা এক হাতে সবজি এক হাতে বাচ্চা ছিল, সে সবজি না রেখে বাচ্চাকেই ফ্রিজে রেখে দিয়েছে মোবাইল টিপতে টিপতে। ব্যাপারটা এটাই বোঝানো হয়েছে এখন। দ্বিতীয় যে নিউজটা সেটা হলো যে মাইকিং করে মানে ধারের টাকা তুলছে হলো এক ব্যক্তি। সো এটা আরটিভির মাধ্যমে কভার করা হয়েছে। তৃতীয় যে নিউজটা সেটা হলো যৌতুক চাওয়ায় বর এবং বরের বাবাকে রশি দিয়ে বেঁধে রেখেছে। সো এই তিনটা নিউজ। সো খুব ফানি ব্যাপার। দেখেন, এই তিনটা নিউজের প্রথম নিউজটা যদি দেখি, এই যে ব্যাপারটা, এই যে ভিডিওটা, মানে সোশ্যাল মিডিয়াতে মূলত এর একটা ভিডিও ভাইরাল হয়েছিল যে একটা মা তার এক হাতে মোবাইল টিপছে, মানে মোবাইল চালাচ্ছে, এবং অন্য হাতে তার বাচ্চা ছিল। সে ফ্রিজে সবজি রাখতে গিয়ে ভুলে বাচ্চা রেখে দিয়ে এসেছে। সো এটা একটা ভিডিও ফেসবুকে ছড়িয়েছিল। ওই ভিডিও থেকেই মূলত ইনকালাব এটাকে নিউজ হিসাবে কালেক্ট করেছে, মনে করেছে যে আসলে এই ভিডিওটা, হয়তো বা ইনকালাবের যে সাব এডিটর ছিল, ওনারা মনে করেছে ভিডিওটা লেজিট কোনো ভিডিও এবং এটা হয়তো সত্য ঘটনা। কিন্তু এই ভিডিওতেই কিন্তু একটা ডিসক্লেইমার ছিল যে এটা হলো মূলত একটা নাটক, বা এটা একটা স্টোরি বেজ, অথবা একটা ফিকশন। সো এটা মূলত বর্তমান সময়ে মানুষ কতটা মোবাইলে আসক্ত হয়, এই ব্যাপারটা বোঝানোর জন্য মূলত একটা নাটক বানানো হয়েছিল। এই নাটকটা মূলত ফেসবুকে ভাইরাল হয়েছে, এবং এই ডিসক্লেমারটা না পড়েই যে ইনক্লাবের যেই সাব এডিটর আছে, ওনারা মূলত ভুলবশতই হয়তো বা এই এই জিনিসটাকে নিউজ হিসাবে প্রকাশ করে দিয়েছে। সো এই যে নিউজটা আমাদের সামনে নিউজ হিসেবে আসলো, এটা কোনো নিউজই না, আসলে এটা একটা মিস ইনফরমেশন। সো আমরা যখন আমাদের সামনে কোনো ভিডিও আসবে, বা সোশ্যাল মিডিয়াতে যখন আমরা কোনো কিছু দেখব, অবশ্যই আমরা খেয়াল করব যে এই ভিডিওর কোনো ডিসক্লেইমার আছে কিনা। এটা হতে পারে এটা কোনো রিয়েল ভিডিও না, হতে পারে এটা একটা সাজানো নাটক, অথবা কোনো কন্টেন্ট ক্রিয়েটার সমাজে সচেতনতা বৃদ্ধির জন্য এরকম কোনো কন্টেন্ট তৈরি করেছে। অবশ্যই ওই ধরনের কন্টেন্টে এরকম ডিসক্লেইমার থাকে। সো আমরা অবশ্যই দেখার চেষ্টা করব যে এই ভিডিওতে কোনো ডিসক্লেইমার আছে কিনা। যদি ডিসক্লেইমার না থাকে, তাহলে আমরা অন্যভাবে দেখার চেষ্টা করব যে ভিডিওটা আসলে এটা কি স্ক্রিপ্টেড কোনো ভিডিও, নাকি এটা আসলেই কোনো সত্য ঘটনা। সো না দেখে ভুলবশত এগুলোকে এভাবে শেয়ার করলে সমাজের মধ্যে মিস ইনফরমেশন ছড়াতে পারে। সো এটার আরেকটা উদাহরণ যেটা দিয়েছিলাম সেটা হলো যে মাইকিং করে টাকা তুলছে, মাইকিং করে বাকি টাকা তুলছে দোকানদার, ঠিক আছে। দেখেন, এটা আরটিভি মূলত এটাকে শেয়ার করেছে, ঠিক আছে। সো এই ব্যাপারটাকে, এই ভিডিওটার কমেন্টেই যদি আপনি যান, তাহলে দেখবেন যে এখানে বিভিন্ন তাদের যে গ্রাহকরা, অথবা যে সাধারণ পাবলিক, তারা কমেন্ট করে রেখেছে যে এটা আসলে কোনো রিয়েল ঘটনা না, এটা মূলত একটা নাটক ছিল। মূলত নাটক বলতে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটার এরকম কন্টেন্ট তৈরি করে ফেসবুকে, বিভিন্ন ফানি কন্টেন্ট। সো ইট ওয়াজ এ ফানি কন্টেন্ট। কিন্তু আরটিভির যেই সাব এডিটর বা যারা এই নিউজটা প্রকাশ করেছে, তারা হয়তো বা এই কন্টেন্টটাকে দেখে বুঝতে পারেনি যে এটা একটা ফানি কন্টেন্ট। সো তারা হয়তো বা ক্রস চেকও করেনি, তারা এটাকে সত্য মনে করে এটাকে নিউজ হিসাবে প্রকাশ করে দিয়েছে। সো ইটস এ মিস ইনফরমেশন। সো যখন আমাদের সামনে এরকম কোনো কন্টেন্ট আসবে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে, অবশ্যই আমরা প্রথমে ভেরিফাই করার চেষ্টা করবো যে আসলে এটা সত্য কিনা, কোনো ডিসক্লেমার আছে কিনা। যদি ডিসক্লেমার আমরা খুঁজে না পাই, তাহলে অ্যাটলিস্ট কমেন্টে দেখার চেষ্টা করব। কারণ এখানে এইসব ভাইরাল ভিডিওতে অনেক কমেন্ট থাকে। সো কমেন্ট দেখলে হয়তো আপনার ধারণা হবে যে এটা কি আসলেই কোনো নাটক অথবা স্ক্রিপ্টেড কোনো ভিডিও কিনা, বা কোনো ড্রামার কোনো অংশ কিনা, নাকি এটা সত্য ঘটনা। সো এর মাধ্যমেও আমরা বুঝতে পারবো। তৃতীয় যে উদাহরণটা, সেটাও মূলত ইনকেলাবের একটা তৃতীয় যে উদাহরণটা সেটাও মূলত ইনকেলাবের একটা নিউজ। সেটা দেখেন, এখানে যদি আমরা দেখি, সরি, ইনকলাব না, ইত্তেফাকের একটা নিউজ। এইটাও মূলত একটা স্ক্রিপ্টেড ভিডিও, কিন্তু আসলে এটাকে এমনভাবে ব্যবহার করা, মানে উপস্থাপন করা হয়েছে যেন মনে হচ্ছে যে এটা কোনো সত্যি ঘটনা, কিন্তু আসলে এটা কোনো সত্যি ঘটনা না, এটা একটা স্ক্রিপ্টেড। সো মাঝে মাঝে সাংবাদিকদের মানে তাদের কাজের প্রেশারেই হোক, বা নতুন সংবাদ প্রকাশ করার আর্জেন্সিই হোক, সো এই কারণেও মাঝে মাঝে দেখা গেছে কি অনেক কিছুকে ক্রস চেক না করেই প্রকাশ করে দেওয়া হচ্ছে।
সেই ব্যাপারটা এর মাধ্যমে সোশ্যাল মিডিয়া অথবা যে মিডিয়া হাউসগুলো আছে সেগুলো নিজের অজান্তে অনেক মিস ইনফরমেশন ছড়িয়ে থাকে। সো যখন কোনো মিডিয়া হাউসের মাধ্যমে কোনো তথ্য আমাদের সামনে আসার পরেই আমরা যদি আমাদের সন্দেহ হয় অবশ্যই আমরা এটা ক্রস চেক করে দেখব, ব্লাইন্ডলি বিশ্বাস করার কিছু নেই। সো এগুলো ছিল মিডিয়ার মাধ্যমে মিস ইনফরমেশন। সো আরেকটা উদাহরণ আপনাদের দেখাচ্ছি, সেটা হলো প্রধানমন্ত্রী, আমাদের যে পলাতক সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনা, ওনার সম্পর্কে একটা নিউজ আছে এখানে দেখেন। হাসিনার দেশে ফেরার কোনো তথ্য নেই ভয়েস অফ আমেরিকায়, কিন্তু জনকণ্ঠ কি করেছে, জনকণ্ঠ তাদের নিউজে লিখেছে যে ছাত্র জনতার প্রবল আন্দোলনের মুখে পদত্যাগ করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবার দ্রুত দেশে ফিরে আসতে পারেন বলে জানিয়েছেন মার্কিন সংবাদ মাধ্যম ভয়েস অফ আমেরিকা। ঠিক আছে, সো জনকণ্ঠ তাদের যে নিউজ, এখানে তারা ভয়েস অফ আমেরিকা কোট করে বলছে যে মার্কিন যে সংবাদ মাধ্যম আছে ভয়েস অফ আমেরিকা, তারা তাদের সংবাদের মধ্যে বলেছে যে সাবেক যে প্রধানমন্ত্রী উনি নাকি দেশে ফিরে আসতে পারেন। কিন্তু প্রকৃতপক্ষে ভয়েস অফ আমেরিকার এই সম্পর্কিত যে পোস্টটা আছে সেটা অথবা যে নিউজটা আছে সেটা পরে দেখা গেছে যে তারা আসলে এরকম কিছুই বলেনি। তো জনকণ্ঠের এই নিউজটা দেখে কেউ যদি ক্রস চেক না করে এটাকে শেয়ার করে দেয় তাহলে কিন্তু সে একটা ভুল তথ্য ছড়িয়ে দিচ্ছে। তো জনকণ্ঠ এই এটাকে আসলে তারা মিস ইনফরমেশন ছড়িয়েছে নাকি ডিসইনফরমেশন ছড়িয়েছে এটা বলাটা খুব কঠিন। যদি এটা ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য ছড়িয়ে থাকে তাহলে এটা হবে ডিসইনফরমেশন, যদি তারা না বুঝে ছড়িয়ে থাকে তাহলে এটা হবে মিস ইনফরমেশন। এই জন্যই আসলে এখান থেকে আমরা একটা ব্যাপার শিখতে পারি যে কোনো মিডিয়া হাউস একটা ব্যাপার শেয়ার করার পরেও কিন্তু অন্ধভাবে এটাকে শেয়ার করা যাবে না। যদি আপনার এটা দেখে সন্দেহ হয় তাহলে এটা আপনি ক্রস চেক করতে পারেন। তো যেহেতু জনকণ্ঠ এখানে ভয়েস অফ আমেরিকাকে কোট করেছে, আমরা অবশ্যই ভয়েস অফ আমেরিকার যে নিউজটা সেটা দেখার চেষ্টা করতে পারি। সো ভয়েস অফ আমেরিকার নিউজটা দেখে দেখা গেছে কি আসলে ভয়েস অফ আমেরিকা এরকম কিছুই বলেনি। সো এটা একটা ফেক নিউজ। সো মিডিয়ার মাধ্যমে এরকম হয়ে যায় মাঝে মাঝে। সো আমরা আরেকটা উদাহরণ দেখি, এটা হাস্যকর। এটা যদি আমরা দেখি, এটা আসলে কোনো মিস ইনফরমেশন নয়, এটা আসলে একটা প্রপাগান্ডার অংশ, এটাকে আমরা ডিসইনফরমেশন বলতে পারি। দেখেন, সাবেক যে আমাদের স্বৈরাচার গভর্নমেন্ট ছিল সে গভর্নমেন্ট, এখানে দেখেন আল জাজিরা একটা নিউজ হয়েছে যে ফেক এক্সপার্টস প্রেজিং বাংলাদেশ গভর্নমেন্ট ইন মিডিয়া বিফোর ইলেকশনস। ইলেকশনের আগে বিভিন্ন ফেক এক্সপার্ট বাংলাদেশ গভর্নমেন্টকে প্রেইজ করে বিভিন্ন ইন্টারন্যাশনাল মিডিয়াগুলোতে অথবা বাংলাদেশের বিভিন্ন মিডিয়াগুলোতে বিভিন্ন কলাম লিখছে। সো এখানে দেখা যাচ্ছে 700টা আর্টিকেল প্রকাশ করা হয়েছে, এখানে 35টা আলাদা আলাদা এক্সপার্টের নাম ইউজ করা হয়েছে, কিন্তু তারা সবাই আসলে ফেক এক্সপার্ট। অর্থাৎ যে এক্সপার্ট একটা কলাম লিখছেন উনি আসলে কোনো এক্সপার্ট না, উনি একজন পেইড রাইটার, যাকে মূলত তৎকালীন বাংলাদেশ যে গভর্নমেন্ট ছিল তারা পে করেছে। এই পেমেন্টের বদলি তারা মূলত মানে ফেক প্রেইজ করছে। সো এটাও হতে পারে মিডিয়া হাউসগুলো এরকম করে থাকে মাঝে মাঝে। কিছু কিছু মিডিয়া হাউস যেগুলো ক্রেডিবিলিটি কম, তারা টাকার বিনিময়ে এরকম বিভিন্ন প্রপাগান্ডা টাইপ মানে ক্যাম্পেইনে অংশগ্রহণ করে থাকে। সো যখনই আমরা মিডিয়াতে এরকম কিছু দেখব আমরা অন্ধভাবে কোনো কিছু বিশ্বাস করব না, কারণ এরকমও হতে পারে যে 700টা আর্টিকেল কোনো গভর্নমেন্টের কাছ থেকে টাকা নিয়ে কোনো কিছু সংখ্যক মিডিয়া হাউস একটা পেইড এজেন্ডা চালাচ্ছে। সো এটাও হতে পারে। সো অবশ্যই মিডিয়া হাউসগুলোকে অন্ধভাবে বিশ্বাস করা যাবে না। সো এখানে আমাদের যখন কোনো কিছু একটা নিউজ বা একটা কলাম পড়ার পরে যদি আমাদের সন্দেহ উদ্গ্রীব হয় নিজের মধ্যে, অবশ্যই আমরা এটা নিজের লেভেলে আগে চেক করব, তারপর এটাকে শেয়ার করব। ঠিক আছে, চেক না করে এটাকে শেয়ার করা যাবে না। এবং অবশ্যই প্রত্যেকটা নিউজ সন্দেহ দৃষ্টিতে দেখতে হবে, তাহলে আপনি এখান থেকে ভুল ভ্রান্তিগুলো খুঁজে বের করতে পারবেন। আরেকটা মজার ভিডিও কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল। ওনাকে হয়তো বা চিনেন, উনি বাংলাদেশ পুলিশের একজন সদস্য। সো উনি বিভিন্ন সচেতনমূলক ভিডিও তৈরি করেন। তো ওনার একটা ভিডিওতে উনি লিখেছিলেন যে ফোন রিসিভ করলেই মানে উনি দুইটা নাম্বারের কথা বলেছেন, এই দুইটা নাম্বার দিয়ে ফোন যখন আসবে এগুলো রিসিভ করতে নিষেধ করেছিলেন, কারণ এর মাধ্যমে হ্যাকাররা তার ফোন হ্যাক করে। সো এটা একটা মানে একটা কনফিউশন তৈরি হয়েছিল। কারণ দেখা গেছে কি হ্যাকাররা যখন ফোন করে তারা মূলত বিদেশি কোনো নাম্বার থেকে বা ইন্টারনেটে কোনো নাম্বার থেকে ফোন করে। সো এর মানে এই নয় যে এই দুইটা মানে +99 এবং +92 এই দুইটা কোড নাম্বার শুরু থেকে আসা প্রত্যেকটা কলই স্ক্যাম কল। সো ওনার যে ভিডিওটা ওখানে উনি বলেছিলেন যে এই দুইটা যেই মানে কোড নাম্বার সম্বলিত যেই কলগুলো আসে সেগুলো যেন রিসিভ না করে, এর মাধ্যমেই আপনার ফোন হ্যাক হয়ে যেতে পারে। ব্যাপারটা এরকম না, আসলে এরকম হতে পারে যে আপনার পরিচিত কোনো ব্যক্তিও এখান থেকে ফোন দিয়েছে। সো
সো ওনার যে ভিডিওটা এটা একটু মিসরিপ্রেজেন্টেশন হয়ে গেছে, এরকমও হয় মাঝে মাঝে। সো এটা একটা উদাহরণ হতে পারে। সো এই ছিল মূলত আমাদের কাছে কিছু উদাহরণ যে আমরা যে দেখতে পাচ্ছি যে মিডিয়া হাউসগুলো কিভাবে মূলত ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবে বিভিন্ন ফেক নিউজ ছড়ায়। সো এই জন্য আমরা আমাদের সামনে যখন মিডিয়া হাউসে কোনো কোনো একটা তথ্য বা কোনো একটা নিউজ আসলো, আপনার কাছে যদি মনে হয় এই তথ্যটা একবার ক্রস চেক করে দেখা উচিত, তাহলে অবশ্যই ক্রস চেক করে দেখতে পারেন, কারণ মিডিয়া হাউসগুলো প্রায় সময় এরকম ফেক নিউজ বা অপতথ্য ছড়িয়ে থাকে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে। সো এই ছিল আমাদের আজকের সেশন। আগামী সেশনে আমরা অন্য কোনো একটা টপিক নিয়ে আলোচনা করবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।